দ্বিতীয় দফায় ফোন ভাইব্রেট হচ্ছে। এবার স্যার নিজেই ফোন রিসিভ করে লাউড স্পিকারে দেন। তিনি কিছু বলার পূর্বেই ফোনের অপর প্রান্ত থেকে রাশভারী কণ্ঠে ভেসে আসে, এই বেয়াদব ফাজিল মেয়ে, এখন কেন উত্তর দিচ্ছিস না? আপনার জান জান বলা বের করব আমি। আপনি চেনেন আমায়? খবরদার বলে দিচ্ছি, আমায় ডিস্টার্ব করবেন না, বলে ফোন লাইন কেটে দেয় ছেলেটি। এবার সবাই স্তব্ধ হয়ে যায়, এমনকি স্যারও। স্যার বিস্ময় নিয়ে বলে, তোমায় আমি অনেক সহজ সরল ভাবতাম অর্ষা। সন্টু পন্টু জান লেখা দেখে ভাবলাম থাক, দুদিন পর ভার্সিটিতে যাবে, এখন তো প্রেম করতেই পারে। কিন্তু এখন তো দেখছি ঘটনা ভিন্ন। তুমি একটা ছেলেকে ডিস্টার্ব করছো। স্যারের কথা কর্ণকুহে আঘাত করার পূর্বেই অর্ষার হাত পা কাঁপছে। এমনকি জুই, জ্ঞানচাম্পাটি সকলেই অবাক, কারণ ওপাশ থেকে বলা ছেলেটি ছিল আহনাফ। সকলের অবাক করে দিয়ে জুই ভ্যাবা করে কান্না শুরু করে দেয়। স্যার থতমত খেয়ে যান ওর কান্না দেখে। জুয়ের দেখা দেখি লামিয়া আর রেশমিও কান্না শুরু করে দেয়। এদিকে অর্ষা তো স্যারের ধমক খেয়ে আগে থেকেই কাঁদো কাঁদো ভাব। এবারও সে পুরোপুরি কান্না শুরু করে। উপস্থিত সকলে চক্ষু চড়ক গাছ, সকলে বিড়বিড় করছে, ড্রামাবাজগুলো নতুন ড্রামা শুরু করেছে আবার। স্যার বিস্মিত হয়ে বলল, কি আশ্চর্য, তোমরা কাঁদছো কেন? তখন ছেলেদের মধ্যে থেকে একটা ছেলে উঠে আসে। ছেলেটি জুয়ের প্রাক্তন। সে সুযোগটা হাতছাড়া করল না, কারণ জুয়ের সুযোগ পেলে কখনো তাকে হেনস্থা করতে ছাড়ে না। সেই স্যারের কাছে এসে বলে, স্যার ফোন তো এটা জুয়ের, অর্ষার নয়। জুয়ের কান্না। এবার স্যার অবাক হয়ে বললেন, এই সন্টু মন্টু জান তাহলে তোমার, এজন্যই ধরা পড়ে তুমি কাঁদছো। জুয়ের কান্নার গতি বাড়ে। লামিয়া আর রেশমি থেমে যায়। লামিয়া বিরক্ত হয়ে বিড়বিড় করে বলে, ধুর, এই মাইয়ার দোষ। আমি আরো ভাবলাম জুয়ের ফোন দিয়ে মনে হয় অর্ষা আহনাফকে জ্বালাচ্ছে। বেচারি বোকা রানী বকা খাচ্ছে বলে কাঁদছিলাম। এখন দেখি আসল কালপিট জুই। স্যার লামিয়াকে বিড়বিড় করে দেখে জিজ্ঞেস করলেন, অর্ষাকে ধমক দেয় অর্ষা কাঁদছে, জুই না হয় কাঁদছিল ভয়ে। যদি অর্ষা আমায় সব বলে দেয় তাই। কিন্তু তুমি কেন কাঁদছিলে? লামিয়া বিমর্ষতা প্রকাশ করে বলল, আমি ভেবেছি জুই অর্ষার জন্য কাঁদছে। ভাবলাম আমি তো অর্ষার বান্ধবী, তাহলে আমি কেন কাঁদবো না? স্যার অসহায় দৃষ্টিতে রেশমির দিকে তাকিয়ে বলে, আর তুমি? স্যার অর্ষা, লামিয়া, রেশমি তো আমারও ফ্রেন্ড, তাহলে আমি কেন কাঁদবো না? তোমাদের গ্যাঞ্জাম পার্টির ছেলে সদস্যরা কোথায়? ওরা কেন চুপ? এটা বলে সে ছেলেদের বেঞ্চে শাড়ির দিকে তাকিয়ে দেখে আহিল, আসিফ আর দিদার গলা ধরাধরি করে কাঁদছে। রেশমি নিচু গলায় লামিয়াকে বলে, দেখ, তিনটা কুমিরের কান্না শুরু করেছে, আমাদের চেয়ে বেশি ড্রামা জানে। এদিকে স্যার ওদের কাণ্ড দেখে হাসবে নাকি বকবে বুঝতে পারছে না। তিনি অন্য ছেলেদের বলেন, আরে এই তিনটাকে থামা তোরা, আমি কোনো পানিশমেন্ট দেব না। কাউকে কিছু বলতে হলো না। ওরা তিনজন নিজেরাই সোজা হয়ে বসে বলল, থ্যাংক ইউ স্যার। ক্লাস শেষ হওয়া ঘন্টা বেজে যায়। স্যার জুইকে ফোনটা ফেরত দিয়ে বোর্ডের কাছে চলে যায়। নিজের ফোন আর নাম প্রেজেন্ট খাতা নিয়ে চলে যাওয়ার সময় মুচকি হেসে বললেন, গ্যাঞ্জাম পার্টির পাশাপাশি তোদের আরো একটা নাম রাখা উচিত, বিনোদন পার্টি। টিফিনের পিরিয়ডে সকলে মিলে চেপে ধরেছে জুইকে। জুইয়ের কান্না দেখে আশিক বললে, জুই এত অসভ্য কেন তুই? খবরদার এখন করবি না একদম গাইগুই। দিদার আশিককে মাথায় চাটি দিয়ে বলে, বেটা তোর আজইরা কবিতা এখানেও শুরু কর, লাগবে? আহির একটু গম্ভীর হয়ে জিজ্ঞেস করল, তুই ভাইয়ার নাম্বার কোথায় পেলি? জুই কাঁদো কাঁদো হয়ে বলে, তোর ফোন থেকে চুরি করেছি দোস্ত। লামিয়া অবাক হয়ে বলে, কি? ফ্রেন্ডের ফোন থেকে তোর বড় ভাইয়ের নাম্বার চুরি?
তাও আবার আহনাফের নাম্বারটাই নিতে হলো। জুই সাজের সাথে বলে, তাতে তোর কি? তোর তো এখন হবু বর আছে, তোর কেন জ্বলছে? লামিয়া আমতা আমতা করে বলল, জ্বলছে নাকি? কই, না তো, বিশ্বাস হচ্ছে না, দাঁড়া, ফোন থেকে আইডি বের করে দেখাচ্ছি। তাকে যে রিকোয়েস্ট দিয়েছিলাম সেটাও ক্যান্সেল করে দিচ্ছি। খুব উদ্ধার করছিস। এখন থাম তুই। লামিয়াকে থামিয়ে রেশমি জুঁইকে বলল, লামিয়ার জ্বলুক বা নাই জ্বলুক, তুই আমাদের অগোচরে কাজটা কিভাবে করলি? অশ্বার বিরস মুখে বলল, সব সময় উল্টাপাল্টা কাজ করিস তোরা, আর বকা খাই আমি। উনিও বকলো, আর স্যারও। লামিয়া অশ্বাকে সান্ত্বনা দিয়ে বলল, মন খারাপ না করে বোকারানি, সে তো আর জানতো না যে এটা তুই। ভাইয়া জানে মেয়েটা যে তুই। জুঁইকে জিজ্ঞেস করলো আহিল। জুঁই নতমুখে বলল, না। আর ডিস্টার্ব করিস না ভাইয়াকে। ডিস্টার্ব করি না তো দোস্ত, শুধু একটু মজা করেছিলাম। তাও করিস না। এমনিতেই আমাদের সামনে ভাইয়াকে নিয়ে মজা করিস তোরা, তাতে সমস্যা নেই। তবে ভাইয়ার সাথে ডিরেক্ট এমন কোনো মজা আর কেউ করিস না। একবার ভাব তো, ভাইয়া যদি জানতে পারে তখন কি ভাববে? জুঁই অনুনয় করে বলল, সরি দোস্ত, আর এমন হবে না, সত্যি বলছি। আহিল মুচকি হাসল। জুঁই অর্ষাকে জড়িয়ে ধরে বলল, তোকেও সরি জান। অর্ষাও মুচকি হেসে বলল, সরি বলতে হবে না পাগলি। আফরিন বাড়িতে এসেছে ঘন্টাখানেক হবে। এসেই সে আহনাফকে রুমে বসে আছে, মায়াময় দৃষ্টিতে তাকিয়ে আছে আহনাফের দিকে। তার মাঝে মাঝে মনে প্রশ্ন জাগে, তাই ভাইয়া এত সুদর্শন কেন? আসলেই এত সুদর্শন, নাকি তার ভাই বলে এত সুদর্শন লাগে? কি জানি বাবা। আফরিনকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আহনাফ জিজ্ঞেস করে, কি দেখছিস? আহনাফ আধশো অবস্থায় কোলের ওপর বালিশ রেখে আর বালিশের ওপর ল্যাপটপ রেখে অফিসের মেল দেখছিল। আফরিন নিজের জায়গা থেকে উঠে ভাইয়ার কাছে যায়, গা ঘেঁষে বসে, আদুরে কণ্ঠে বলে, তোমাকে। আহনাফ মৃদু হাসে, ল্যাপটপের দিকে দৃষ্টি রেখে বলে, তুই আর বড় হবি না। না, আমি ছোটই থাকবো। বড় হতে মন চায় না কেন? ছোট থাকলে সবাই অনেক আদর করে, অনেক ভালোবাসে। তুই আজীবন ছোটই থাকবি। আহিলের থেকে তোকে ছোট লাগে, আর আহিলও তো তোকে ছোট বোনের মতোই ট্রিট করে। আফরিন শব্দ করে হেসে বলে, ও তো সবসময় আমায় আলগে রাখে ভাইয়া। তোমার অবর্তমানে ওই আমাকে বড় ভাইয়ের মতো টেক কেয়ার করতো, এজন্য তো প্রতি ও আর ওর প্রতি তো ভালোবাসা অনেক বেশি। আফরিন এবার সোজা হয়ে বসে, চোখ পাকিয়ে বলে, এর মানে কি? আমার তোমায় ভালোবাসি না? বাসিস, কিন্তু কম। একদম না। আমরা সবাই তোমাকে অনেক ভালোবাসি, অনেক অনেক মিস করি, কিন্তু তুমি তো স্বার্থপর। সুইজারল্যান্ডে পড়তে গিয়ে ওই দেশের প্রেমে পড়ে গেছো। পড়া শেষ করে ওইখানে জব নিলে, এমনকি ওখানেই সেটেল হয়ে গেলে। তাহলে এত সব কিছু মানে কি দাঁড়ায় বলো তো? আমরা তোমাকে ভালোবাসলেও তুমি আমাদের একটু ভালোবাসো না, তাই আমি এতগুলো কথা বললাম, আর তুমি শুধু তাই বললে। আর কি বলবো বলতো? তুই যে ঝড়গুটে, আমি ভাই শান্তিপ্রিয় মানুষ, ঝগড়ার আগে পিছে নেই। আমি ঝগড়ুটে না, তোমার বউ হবে ঝগড়ুটে দেখো। তাহলে বউকে তোদের কাছে রেখে যাব। ইস, আমাদের থেকে দূরে থাকলেও বউকে দূরে রাখবে না, জানা আছে আমার সব। ওরে বাবা, তুই তো দেখি সব জানিস। হুম, জানবই তো। আমি অবুঝ নাকি? আহনাফ হাসে, ওর গালে হাত বুলিয়ে বলে, না, তুই আমার বুঝদার বোন। আফরিনও হাসে, এরপর আহনাফের দিকে তাকিয়ে বলে,
তোমার অনেক কষ্ট হয় তাই না ভাইয়া? কেন? আবার বলো কেন? অ্যাক্সিডেন্ট করেছো, ব্যথা করছে না? তা তো করবেই। আচ্ছা, বলো কি খাবে? আজ আমি তোমার জন্য রান্না করব। রান্না? তাও আবার তুই? এভাবে বলছো কেন? আমি এখন মোটামুটি রান্না জানি। ওই মোটামুটি রান্না খেয়ে আমাকে আবার ওয়াশরুমে দাঁড়াতে হবে না তো? মজা নিচ্ছ না? খেয়ে তো দেখো আগে। আহনাব মৃদু হেসে বলল, আচ্ছা, তোর যা ইচ্ছে রান্না কর। না, তুমি বলো। তাহলে হালিম রান্না কর। হঠাৎ করে খেতে ইচ্ছে করলো। ওকে, তুমি অপেক্ষা করো, আমি ঝটপট রান্না করে নিয়ে আসছি বলে দৌড়ে ঘর থেকে বের হয়ে আফরিন। আহনাব পেছন থেকে একটু জোরে বললে, সাবধানে, হাত যেন না পুড়ে। আফরিনের রান্না শেষ হতে হতে আহিলও অর্ষা কলেজ থেকে চলে এসেছে। রেনু গেছে দরজা খুলতে। ওরা দুজনে যখন বাড়ির ভিতর ঢুকছিল তখন আফরিন হালিম নিয়ে রান্নাঘর থেকে বের হচ্ছিল। আফরিনকে দেখে আহিল চিৎকার করে ওঠে, দৌড়ে এসে জড়িয়ে ধরে। এদিকে হাতের বাটি পড়ে যাবে যাবে অবস্থা। অর্ষা এসে আফরিনের হাত থেকে বাটিটা নিয়ে নেয়। আফরিন এবার ছোট ভাইয়ের জড়িয়ে ধরে পিঠে হাত বুলিয়ে দেয়। আহিল খুশিতে আত্মহারা হয়ে বলে, সারপ্রাইজড হয়ে গেছি আপু। তুই বলিসনি কেন যে এসেছিস? তাহলে কি আর সারপ্রাইজ পেতি? আফরিনকে ছেড়ে সোজা হয়ে দাঁড়ায় আহিল। মাথা দুলিয়ে বলে, তা ঠিক। কেমন আছো অর্ষা? অর্ষার দিকে মিষ্টি হেসে জিজ্ঞেস করলো আফরিন। অর্ষা প্রত্যুত্তরে হেসে বলে, আলহামদুলিল্লাহ আপু, তুমি কেমন আছো? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ওই দেখো ওখানে বাটিটা তোমার হাতে, আমায় দাও। সমস্যা নেই আপু। আহিল আফরিনকে টেনে নিজের ঘরে নিতে নিতে বলল, হালিম পরে খাবি? আগে আমার ঘরে আয়, কত গল্প জমে আছে। সেই আফরিনের কোনো কথা শুনল না। এদিকে হালিমের বাটি হাতে বোকার মতো দাঁড়িয়ে আছে অর্ষা। সে এখন কি করবে? বাটি ধরে এভাবে দাঁড়িয়ে থাকবে নাকি গিয়ে দিয়ে আসবে? ভাই বোনের মধ্যে গিয়ে থার্ড পারসন হওয়া কি ঠিক হবে? ও ৭-৫ ভাবতে ভাবতে রেনু রান্নাঘর থেকে বের হয়। রেনুর চোখে বিস্ময় ঠিকরে পড়ছে। সে বলল, ওমা, আপনারে এমনে বাটি নিয়ে দাঁড়াইয়া আছেন কেন আপা? অর্ষা যেন একটু হাঁফ ছেড়ে বাঁচল। বলল, আপা, হালিমের বাটি আফরিন আপুকে দিয়ে আসবেন। রেনু দু হাতে মাছের পলি দেখিয়ে বলল, আমার হাতে মাছ আপা, কেবল কাটলাম, ফ্রিজে রাখতে আইছিলাম। এই হাত দিয়া খাওন নিয়া গেলে আমারে দৌড়ানি দিবে বড় ভাইজান। খাবার আফরিন আপুর না? না, বড় ভাইজান খাইব। একটু কষ্ট কইরা দিয়াহেন। আচ্ছা, বলে অর্ষা সেখানে ঠায় দাঁড়িয়ে আছে। এই মানুষটার সামনে গেলে দুনিয়ার সকল জড়তার তার মাঝে কাজ করে। সকালে ঝাড়িগুলোর কথাও মনে পড়ে যায় তার। হোক না জেনে দিয়েছে, তবুও তো ঝাড়িগুলো সেই খেয়েছে। রেনু মাছ ফ্রিজে রেখে ফিরে এসে বলল, এখনো খাড়াইয়া আছেন? আমি দিয়ামু? অর্ষা ইতস্তত করে বলল, না, সমস্যা নেই, আমি দিয়ে আসছি। ব্যাগটা সোফার উপর রেখে গুটি গুটি পায়ে সে আহনাফের রুমের দিকে যায়। দরজার ভিতর থেকে চাপানো। সে বাইরে দাঁড়িয়ে দুহাত নক করে। আহনাফ ভিতর থেকে জিজ্ঞেস করে, কে? আফরিন? না, অর্ষা। চাপা স্বরে বলল অর্ষা। গলা থেকে যেন শব্দ বের হচ্ছে না। অর্ষার কথা আহনাফ শুনতে পেল না, তাই কিছুক্ষণ চুপ করে থেকে বলল, দরজা খোলাই আছে। অর্ষা এবার ভিতরে যায়। সাথে সাথে দুজোড়া চোখ এক হয়ে যায়। দৃষ্টি নামিয়ে যেন অর্ষা নতমুখে বলল, আপনার খাবার তুমি এনেছো কেন? আফরিন কোথায়? আহিল আপুকে টেনে নিয়ে গেছে। অর্ষার কথা ধরনে আহনাফের হাসি পেল। হাসলো না, হাসি চেপে গিয়ে বলল, ও আচ্ছা, এখানে রাখো, পাশে
টি টেবিলে দেখিয়ে বলল আহনাফ। টি টেবিলের ওপর অনেকগুলো কাগজ এলোমেলো করে রাখা। অর্ষা কি করবে বুঝতে পারছে না। সে না বুঝলেও আহনাফ ঠিকই বুঝে ফেলে। সে হাত বাড়িয়ে কাগজগুলো নিয়ে বিছানায় রেখে বলল, এখন রাখো। টেবিলের ওপর হালিমের বাটি রাখার সময় আহনাফ জিজ্ঞেস করে, পরীক্ষা কবে থেকে? আগামী সপ্তাহ থেকে। প্রিপারেশন কেমন? ভালো। আহনাফের মনে অনেকক্ষণ যাবৎ একটা প্রশ্ন ঘুরঘুর করছে। অন্যদিকের তুলনায় অর্ষা আজকের আচরণ অনেকটা অন্যরকম লাগছে। তাই সে প্রশ্ন করেই বসল, তুমি এমন চোরের মতো করছো কেন? অর্ষা থতমত খেয়ে তাকায়। আমতা আমতা করে বলে, কই না তো। আমি কি চুরি করব? চুরি করেছো বলিনি, চোরের মতো করছো বলছি। আমি ঠিক আছি। আচ্ছা, ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নাও। অর্ষা যেন এতক্ষণ এই কথাটি শোনার জন্য অপেক্ষা করেছিল। আহনাফ বলা মাত্রই সে এক ছুটে দৌড়ে ঘর থেকে বেরিয়ে যায়। ওর এই কাণ্ডে হতচকিয়ে যায় আহনাফ। বিষয়টা কি হলো? পরক্ষণে সে নিজেকে ধাতস্থ করে স্বগতই করে বলে, মেয়েটা একটু বেশি যেমন সহজ সরল আর অদ্ভুত। সকালে প্রস্ফুটিত কুসুমের রাঙা ভোর দেখে মন শান্ত হয়ে যায় অশ্বরার। ফজরের নামাজ পড়ার পর আর ঘুম আসেনি, তাই বই হাতে জানালার কাছে বসেছিল। পড়া অবশ্য হয়নি। সে ভোরে শুরু হওয়া আলোর বিচরণ ছড়ানো দেখেছে। একটু বাদেই তাকে রেডি হতে হবে। লামিয়ার কড়া আদেশ, আজ ওর সব বান্ধবীদের নীল শাড়ি পরতে হবে। এজন্য সে আকদের ৩ বান্ধবীর জন্য ৩টা নীল শাড়ি, ৩ বন্ধুদের জন্য ৩টা নীল পাঞ্জাবি কিনে আগেই দিয়ে দিয়েছে। ঘরোয়াভাবে লামিয়ার আকদের অনুষ্ঠান করা হলেও মেহমান যেন নেহাতই কম হবে না, সেটা বন্ধুমহলের সকলেই জানা আছে। অর্ষার সমস্যাটা এখানেই। তার বোকা বোকা স্বভাব, কথা, আচরণ এসব সম্পর্কে বন্ধুরা অবগত। ওদের সামনে নিজেকে সে অন্যরকম প্রমাণ করার প্রয়াস কখনোই করে না। তবে বাকিদের সামনে যেন একদম মিটিয়েই যায়। যথাতথা চেষ্টা করে নিজেকে গুটিয়ে নেওয়ার। আর একটু মন খারাপ লাগছে। পরীক্ষার পর কে কোথায় চলে যাবে তা ওরা কেউই কখনো জানে না। সম্ভবত এক ভার্সিটিতে পড়াও হবে না। তখন কি বন্ধুত্ব ভাঙন ধরবে? দূরত্ব সৃষ্টি হবে? অর্ষা তো বেঁচে থাকার অন্যতম স্পন্দন হচ্ছে ওদের গ্যাঞ্জাম পার্টি, যেখানে সে মুক্ত পাখির মতো প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারে। এই পার্টির একটি সদস্য ব্যতীত সে নিজেকে কল্পনা করতে পারে না। পরীক্ষার পরে লামিয়ার বিয়ে হয়ে যাবে। তখন কি আর লামিয়া আগের মতো থাকবে? থাকতে চাইলেও সেটা কি আদৌ সম্ভব হয়ে উঠবে কখনো? তখন ওর নিজের একটা সংসার হবে, আলাদা পরিবার হবে, নিজের মানুষটাকে সময় দিতে হবে, আরো কত কি। এসব ভাবতে ভাবতেই মন প্রায় অসাড় হয়ে আসায় তার মস্তিষ্ক অযথা চিন্তা করা বাদ দিয়ে দেয়। আর কত প্রেসারই বা নেবে। অর্ষা, এই অর্ষা, উঠেছিস? বাইরে থেকে আহিলের গলার স্বর শুনে স্তম্ভিত ফিরে পায় অর্ষা। প্রলম্বিত শ্বাস নিয়ে এগিয়ে যায় দরজা খুলতে। অর্ষাকে দেখে আহিল বিস্মিত হলো, যদিও ওর বিস্ময়ের কারণ সম্পর্কে অর্ষা একদমই অবগত নয়। সে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই আহিল বলল, তুই এখনো রেডি হসনি? লামিয়া ফোন দিতে দিতে আমায় পাগল করে ফেলেছে। অর্ষা মনমরা হয়ে বলল, হব এখন। অর্ষা মনোকল্পিত ক্লেশ বোধ হয় আহিল কিছুটা আন্দাজ করতে পারল। শীতল কণ্ঠে জিজ্ঞেস করল, কি হয়েছে? কিছু না, তুই গিয়ে রেডি হয়ে নে। আহিলের দিকে না তাকিয়ে মাথা নত করে বলল অর্ষা। আহিল তার জায়গা থেকে নড়ল না। অর্ষার গাল আলতো করে চেপে ধরে মুখ সোজা করে গম্ভীর হওয়া মেয়েকে অভিনয় করে বলল, বলবি না?
কি বলবো? তোর কি হয়েছে? কিছু হয়নি, বললাম তো। তাহলে মন খারাপ কেন? এমনি কথা লুকাতে শিখে গেছিস। দেখছি তোর কাছে আমি কিছু লুকাই। এখন লুকাচ্ছিস। বলবি কি না বল। তেমন কিছু না রে। লামিয়ার বিয়ে হয়ে যাবে, একে একে সবাই ব্যস্ত হয়ে পড়বে। এসব ভেবে একটু খারাপ লাগছিল। আহিল মুচকি হাসল। অর্ষার মাথা হাত বুলিয়ে বলল, মন খারাপ করিস না, যে যেখানে থাকুক আমাদের সব বন্ধু তো আজীবন থাকবে। আহিলের কথা ভরসা খুঁজে পায় অর্ষা। ঠোঁটের কোণে ফুটে ওঠে এক চিলতি মৃদু হাসির রেখা, যা সূর্যের কিরণের মতো জ্বলজ্বল করে আলো ছড়াচ্ছে। অন্তত আহিলের কাছে তো এমনটা লাগলো। আহিল চলে যাওয়ার পর অর্ষা গোছলে যায়। সে নিজের শাড়ি পরতে পারে বলে অন্য কারো সাহায্য দরকার হয় না। গাঢ় নীল শাড়িটা অর্ষার শ্যামবর্ণ অঙ্গে নীল গগনের মতো লাগছে। রংটা বোধ হয় এমন। শাড়ি পরার শেষ সামান্য প্রসাধনী ব্যবহার করে সে। সেই সময় আহিল আসে। সে দরজার বাইরে থেকে জিজ্ঞেস করে, আর কতক্ষণ লাগবে? এই তো হয়ে গেছে 5 মিনিট, বলল অর্ষা। আমি নিচে আছি, তুই চলে আসিস। আচ্ছা। অর্ষা সম্পূর্ণ রেডি হয়ে ঘর থেকে বের হয়। রেনু দেখে হেসে বলে, আপনারে সেই লাগতাছে আপা। অর্ষা সলজ্জিত হেসে আমেনা বেগমের থেকে বিদায় নিয়ে বাড়ি থেকে বের হয়। ওই সময় আহনাফ বের হচ্ছিল। গত 4 দিনে সে বেশ খানিকটা সুস্থ হয়ে ওঠে। এই 4 দিনে বাইরেও বের হয়নি। আজও বের হতো না, তবে জরুরি একটা কাজ থাকায় তাকে বের হতে হচ্ছে। অর্ষার পায়ে হাই হিল। সে শাড়ির কুচিগুলো ধরে সন্তর্পণে আস্তে আস্তে একটা একটা করে সিঁড়ি পাড়ি দিচ্ছে। অহনাব যে ওর পিছনে আছে সেটা সে শাড়ি সামলানো চক্করে খেয়াল করে। সিঁড়ি দিয়ে নামার সময় অর্ষার শাড়ির আঁচল সিঁড়ির ওপর টাচ করছিল, যার দরুন ভুলবশত যে কোনো সময় আঁচল পা লেগে অর্ষা তৎক্ষণাৎ পড়ে যেতে পারে। আহনাফ নিঃশব্দে এগিয়ে এসে শাড়ির আঁচলটা হাতে তুলে দেয়। তখন পর্যন্ত অর্ষা কিচ্ছু টের পায়নি। আহনাফ ওর মতো গুটি গুটি পায়ে সিঁড়ি বেয়ে নিচে নামছিল। সবগুলো সিঁড়ি যখন পার হয়ে এলো তখন আহনাফ কেশে গলা পরিষ্কার করে। উদ্দেশ্য অর্ষার দৃষ্টি আকর্ষণ। অর্ষা তো হঠাৎ ভয়ে চমকে ওঠে, ঘুরে তাকায় পিছনে। আহনাফকে দেখে মনকে শান্ত করার চেষ্টা করে, তবু ভয়ে বুকের ভিতরটা এখনো ধুকপুক আওয়াজ তুলছে। আহনাফ ওর ভয়ার্ত দৃষ্টিতে দৃষ্টিপাত করল না। ধরে রাখা আঁচলের দিকে ইশারা করে আঁচলটি ছেড়ে দিল। ডান হাতের তর্জনী দ্বারা কপালের মাঝখানটায় চুলকাতে চুলকাতে বলল, এরপর থেকে আঁচলটা আর একটু ছোট রাখবে। এরপর সে উত্তরে অপেক্ষা মাত্র না করে অর্ষাকে পাশে কাটিয়ে গ্যারেজে চলে যায়। অপরদিকে লজ্জায় মরিমরি অবস্থা অর্ষার। হঠাৎ আশার সমীকরণ সে স্তব্ধ হওয়ার থেকে রক্ষা পায়। 7-5 না ভেবে গাড়ি থেকে বেরিয়ে আসে। মেইন গেটে বাইরে বাইক নিয়ে অপেক্ষা করছিল আহিল। অর্ষাকে দেখে আহিল বলে, এতক্ষণ লাগে? অর্ষা নিরুত্তর রইল। আহিল বলল, ওঠ। অর্ষা বাইকে উঠে বসার সময় আহনাফ ওর গাড়ি নিয়ে বের হয়ে গেল। একবার ঘাড় ঘুরিয়ে দেখলো শুধু অর্ষা। লামিয়াদের বাসা পৌঁছে দেখলো ওরা বাদে বাকিরা চলে এসেছে। লামিয়া ঘরে ঢোকা মাত্রই তেড়ে মেরে এগিয়ে আসে লামিয়া। দুজনে সামনে কোমর হাত রেখে রাগী কণ্ঠে বলে, তোদের এতক্ষণ আসার সময় হলো বুঝি? দুটোতে কি আবার ঘুরতে গিয়েছিলি নাকি? আশিক কথার মাঝে ফোড়ন কেটে বলল, আহা লামিয়া, কি হবে আর কান্দিয়া? ওরা তো পড়েছে আসিয়া। ও চাচি তো। কবিতা শুনে লামিয়া অগ্নিদৃষ্টিতে তাকায়। এতে আশিকের ভস্ম হওয়ার জোগাড়। সে যথাসম্ভব দুপাটি দাঁত বের করে হেসে বলে, হে হে, মজা করলাম। আমি তো তোর অপেক্ষায়। তোর কারো পক্ষে থাকা লাগবে না। তুই শুধু তোর ফালতু কবিতা বলা বন্ধ কর। আশিক চুপসে যায়। আজকে অন্তত লামিয়াকে আর রাগাবে না বলে মনস্থির করে ফেলে। এদিকে আহিল এবং অর্ষা
পড়ে গেছে বিপাকে। খুব বেশি যে দেরি হয়েছে তাও তো নয়, তবে হ্যাঁ, লামিয়া ঠিক করে দেওয়া নির্ধারিত সময়ে 15 মিনিট পর এসে ওরা পৌঁছেছে। আর এতেই যত সমস্যা। অনাসৃষ্টি চক্রে পলকে তৈরি হয়ে গেছে। দিশা খুঁজে না পেয়ে অর্ষার আচমকা লামিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে, আদুরে কণ্ঠে বলে, সরি রে। আর এমন হবে না। লামিয়া কটমট করে বলে, আর এমন হবে না মানে কি? আমার আকত কি 10 বার হবে পরে? লামিয়া রাগ কমাতে গ্যাঞ্জাম পাঠিয়ে হুলস্থুলি কাণ্ড বাধাতে হলো। যে যেভাবে পারল ওকে হাসানোর চেষ্টা করলো। এজন্য উল্টো পাল্টো কবিতার পাশাপাশি ফানি গান, উড়াধুরা নাচও বাদ গেল না। এতে সমস্যা মেয়েদের সাজে 12টা বেজে গেল। বরপক্ষ আসার পূর্বে ওরা যতটা পারল সাজসজ্জা ঠিক করে নেয়। বরপক্ষ এলো দুপুরে কিছু আগে। আজ নিহালের সঙ্গে তার বেশ কয়েকজন বন্ধু এসেছে। ওরা গ্যাঞ্জাম পার্টির চেয়ে কম নয়। এটা তখনই সকলে উপলব্ধি করতে পারল যখন সন্ধ্যা শুধুমাত্র ওরা একটা রুমে বসে আড্ডা দিচ্ছিল। এর মাঝে অবশ্য আরো একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়। নিহালের বন্ধু সুভাষের দৃষ্টি আটকে যায় জুঁই। সরল স্বভাবের সুভাষের দৃষ্টি সবার আগে খেয়াল করে আহিল। সে বসে ছিল জুঁইয়ের পাশে। অনেকক্ষণ যাবৎ সুভাষের এমন দৃষ্টি দেখে আহিল জুঁইকে ফিসফিস করে বলে, কিছু কি লক্ষ্য করছিস? আনন্দে মেতে থাকা এবং নিহালের বন্ধুদের সাথে ঝগড়া আমোদে আমোদিত থাকার এবং আহিলের বন্ধুদের সাথে ঝগড়া আমোদিত থাকা দরুন আহিলের কথাগুলো জুঁই শুনল না। আদিল এবার জুঁইয়ের হাতে চিমটি কেটে কথাগুলো পুনরায় বলল। জুঁই বিস্ফোরিত দৃষ্টিতে একবার সুভাষের দিকে তাকায়। আহিলের কথা সত্য, ছেলেটি তার দিকে তাকিয়ে রয়েছে। দুজনের চোখে চোখ আটকাতে সুভাষ সরল হাসে। জুঁইও এবার ফিসফিস করে আহিলকে বলল, ঘটনা তো সত্য দোস্ত, এই পোলায় তাহলে আমার প্রেমে পড়ছে তাই তো মনে হয়। কিন্তু দোস্ত, পোলাটা সুন্দর আছে কিন্তু একটু হাদা টাইপের, অর্ষার সঙ্গে মানায় তো। দুজনই সহজ সরল বোকা। আহিল চোখ পাকিয়ে তাকাতেই জুঁই দাঁত বের করে হেসে বলল, ধুর, মজা করছি আমি। তুই সিরিয়াসলি নিবি না? আচ্ছা শোন, আমার যে বুঝতে পারছি ওটা ওই ছেলেকে বুঝতে দেওয়া যাবে না। হ, তুইও একটু ভাবে থাক। ওকে ওকে। জুঁইয়ের ভাবনা অবশ্য বেশিক্ষণ টিকল না। আড্ডার এক পর্যায়ে সুভাষ সকলকে চমক দিয়ে জুঁইকে অনুরোধ করলো একটা গান গাইতে। জুঁইয়ের গানের গলা ভালো, যে কেউ গান শুনলে অন্তত গানের জন্য হলেও মুগ্ধ হবে, ইন্সপায়ার হবে। আর বরপক্ষের সামনে এই সুযোগ মোটেও হাতছাড়া করলে চলবে না। তাই সে খালি গলাতে গান ধরল। উপস্থিত সকলে অভিভূত হয়, এমনকি খুশি হয়ে সুভাষকে 500 টাকার নতুন কচকচে একটা নোট উপহার দিল। এতে এবার বাকিরাও যা বোঝার বুঝে নিল। রাতে বরপক্ষের বয়োজ্যেষ্ঠরা খাওয়ার পরে লামিয়া, নিহালের বন্ধুরা সবাই খেতে বসেছে। সুভাষ বসেছে জুঁইয়ের পাশে। ছেলেটা সহজ সরল হলে কি হবে, কথা বলা দারুণ। ওর কথায় মোহেতে জুঁই আইসক্রিমের মতো একটু একটু করে গলতে শুরু হয়। গলা শেষ হয়ে ফেসবুকে অ্যাড নেয় ফোন নাম্বার দিয়ে। দিদার সব লক্ষ্য করে বন্ধুদের উদ্দেশ্যে বিড়বিড় করে বলে, সো ফাস্ট। আশিকও হেসে বলে, জুঁই তো অবশ্যই করবে কুই কুই। খাওয়া দাওয়া পাট চুকিয়ে যে যার বাড়ি চলে আসে। অর্ষার আহিলি বাড়ির ভিতরে রাত 11টা পার হয়ে যায়। এই যে দেরি হবে সেটা ওরা ভাবেনি। রাত 12টা বাজতে চলল। আজ শোরুম থেকে বের হতে অনেক দেরি হয়ে গেছে। কেয়া ব্যস্ত পায়ে বাস স্টপেজের দিকে এগোচ্ছিল। পথের মধ্যে চায়ের দোকান থেকে বের হওয়ার এক যুবকের সঙ্গে ধাক্কা লেগে যায়। দাঁত মুখ খিঁচে কিছু বলতে যাবে
তখন লোকটি অনবরত সরি বলা শুরু করে। মুখোমুখি দুজনের বেশ অবাক হয়। আহনাফ মৃদু হেসে বলে, আরে আপনি? হেসে ফেলে কেয়া। রাগ গিলে হাসি মুখে বলে, হ্যাঁ বাসায় যাচ্ছি, কিন্তু আপনি এখানে কেন?